So, good morning to all. Let us start today's class, part 3 of this chapter. আজকে যে আমরা টপিকটা পড়মু সেই টপিকের সেই টপিকটা অ্যাকচুয়ালি এর আগের ক্লাসে স্টার্ট হয়েছে যৌনজনন। যৌনজননের একটা পার্ট আমরা পড়ছি ফুলের গাছগুলা যেগুলা থাকে এটির মধ্যে, ঠিক না? আচ্ছা, আজকে আমরা পড়বো মানবদেহেতে, যে মানবদেহে যৌনজনন কিভাবে হয়। ক্লিয়ার? তার আগে কিছু জিনিস আমরা দেখতে লাগবো, বুঝতে লাগবো, যার কারণে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারগুলা আমরার সিলেবাসে আছে। ঠিক আছে? তো যৌনজনন কি কয়, মানবদেহে যৌনজননে যাওয়ার আগে একটা টপিক আমরা দেখি, যেটা হইছে নীরবতার মূল্য। মানে কি তা, যে এই জিনিসটা নিয়ে সাধারণত সমাজে, ঘরে, স্কুলে কথা হয় না। কারেক্ট? আমরা যেরকম দেহের শ্বাসতন্ত্র, রেচনতন্ত্র, হুম, আহ, পৌষ্টিকতন্ত্র, এসব তন্ত্র নিয়ে আসলে যেরকম কথাবার্তা কই, এরকম জননতন্ত্র নিয়ে কথাই কই না। ঠিক তো? আমরা কই না, টিচার্সরা কয় না, বাড়ি ঘরে হয় না, সোসাইটিতে হয় না। যেটা হলো একটা মানে একটা আনওয়ান্টেড সাইলেন্স একটা থাকে, মনে হয় যে এটা আমরার মর্যাদার বাইরে। আমরা যদি এই সমস্ত জিনিস নিয়ে কথা কই, দেন উই আর কিতা কয়, মানে সংস্কার নাই আমরার মধ্যে, এরকম বোঝা যায়। ঠিক তো? তো এই নীরবতার ফলে কি হয়েছে, শুধুমাত্র ভারতবর্ষে না, পুরা দুনিয়াতেই প্রচুর এরকম ইনসিডেন্টস দেখা যায়। ঠিক আছে? যেমন 2017 সালে চতুর্থ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা যেটা হয়েছিল, এটা অনুসারে কিতা দেখা গেছে যে ভারতে কিশোরী গর্ভধারণের সংখ্যা হয়েছে প্রায় 1.18 ক্রোর। ঠিক আছে? আর কিশোরী গর্ভধারণ বলতে কোন এজটা বোঝানো হয়েছে, এটাও 10 to 19 ইয়ার্স, মানে 10 থেকে 19 বছরের মধ্যে দেখা গেছে ভারতবর্ষের মধ্যে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি আসলো তখন, ভারতবর্ষে 10 to 19 ইয়ার্সের মধ্যে প্রেগনেন্সি সবচেয়ে বেশি দেখা গেছে। ঠিক আছে? এই 10 to 19 ইয়ার্সটা WHO দ্বারা দেওয়া অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি বা কিশোরী গর্ভধারণের যে বয়সটা নির্ধারিত করা হয়েছে, 10 to 19 ইয়ার্স। ঠিক আছে? তো তার ফলে হয় কি, দেখো, গর্ভধারণ এবং একটা সন্তান জন্ম দেওয়া, এটা মানে খুবই একটা কমপ্লেক্স প্রসেস আর খুব একটা ম্যাচিউর প্রসেস। তো এটা যদি কিশোরী অবস্থায় হয়, ঠিক আছে, তাহলে কিতে হইতে পারে যে বাচ্চাটা জন্ম হয়েছে তার পুষ্টির অভাব হইতে পারে, যে মাটা আছে সেই মার জীবনে কষ্ট থাকতে পারে, মানে বাঁচবনি না বাঁচতো না সেই সংকটও থাকতে পারে জীবনে। ঠিক তো? তারপরে কি, ধরো মা এবং বাচ্চা দুজনই সুস্থ, কিন্তু মা ম্যাচিউরই না যে বাচ্চাটা কিভাবে বড় করতো। ক্লিয়ার? তো এখানে বাচ্চার পরবরিশটা যেটা, এটা ঠিকমতো হইতো না, বাচ্চার নিউট্রিয়েন্টস ঠিক করে পাইতো না, কারণ মার শরীরেও তেমন নিউট্রিয়েন্টস নাই। যখন গর্ভ ধারণ করবো, সেই গর্ভটা ঠিকমতো থাকবো নি, থাকতো না, না গর্ভের মধ্যেই সন্তান মারা যাইব, এটারও কোনো সঠিক সম্ভাবনা নাই, বিকজ সেই মাটার বডি তখন ঠিকমতো রেডি হয় না। ঠিক তো? তো কিশোরী গর্ভ অবস্থার মানে এই প্রচুর কমপ্লিকেশনস দেখা যায়। ক্লিয়ার? তো এটা একটা সভ্য সমাজের মধ্যে, আমরা সভ্য সমাজ তো কই না, যে একটা সভ্য সমাজের মধ্যে কিশোরী গর্ভাবস্থা যত কম থাকবো তত ভালো। ঠিক তো? কিন্তু ওই মানে সভ্য সমাজের মধ্যে আমরা এইসব জিনিস নিয়ে কথা কই না। আরেকটা কেস কেতা দেখা গেছে যে এইচআইভি, এইচআইভির ইনফেকশনটা যেটা, এইচআইভি আমরা জানি যে এটা হচ্ছে, তোমরা ক্লাস 8এও পড়ছো, যে এইচআইভি বা এর আগের ক্লাসেও পড়ছো, যে এইচআইভির দ্বারা যে এইডস হয়, সেই এইডসটা হচ্ছে একটা যৌন সংক্রান্ত রোগ। ঠিক তো? এটা মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। ক্লিয়ার? এই কেসে দেখা গেছে কিতা, 2023-এর রিপোর্ট, এটা 2023-এর রিপোর্ট অনুসারে 25 লাখেরও বেশি মানুষ এইচআইভিতে আক্রান্ত আছে, যেটা আমরা জানি না যে কারা, বিকজ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা এটা খুবই কনফিডেন্সিয়াল একটা জিনিস। আমরা আশেপাশে হয়তো অনেক এরকম এইচআইভি পেশেন্টস ঘোরাঘুরি করে, বাট আমরা এটা জানতাম না। এটা এই ডিসক্লোজ করার অধিকার কেউ নাই যে কার এইচআইভি আছে কার নাই। ঠিক আছে তো? এবং শুধুমাত্র ত্রিপুরাতেই দেখা গেছে কত, 10,126 কেসেস। এটা শুধু রেকর্ডেড, যেটা রেকর্ড হয়েছে। তুমি ধরে লাও যে এর ডাবল আছে আনরেকর্ডেড। ক্লিয়ার? তো 20,000-এর উপরে তো তুমি ধরে লাও ত্রিপুরাতেই 2023-এর এটা রেকর্ড, প্রেজেন্ট রেকর্ড আমার কাছে নাই, মানে ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই। ক্লিয়ার? আচ্ছা, তো এটা একটা সমস্যা। এটি সবটা হচ্ছে আমরা নীরবতার মূল্য কেমনে, এটা আমরা এরপরে দেখবো। এরপর আরেকটা কেসে যাই,
এটা খুব একটা ভয়াবহ কেস হয়েছিল 2020 সালে। গুজরাটের একটা হোস্টেলের মধ্যে 68 জন মেয়েরারে, মানে হোস্টেলের মেয়েরারে কিতা করা হয়েছিল, তারারে বাথরুমে নিয়ে আসিরা তারার যে ড্রেস বাগেরা আছে সবকিছু ফোর্সফুলি খোলানি হয়েছে, যাতে এটা দেখার লেগে যে তারা আর কি মেনস্ট্রুয়াল সাইকেল চলেন নি না চলেন না, ঠিক আছে, রজচক্র চলেন নি না চলেন না, এই জিনিসটা দেখার লেগে। বিকজ যদি চলে তাহলে তারারে হোস্টেলে রাখতো না, বিকজ হোস্টেলের যে সিস্টেম আসলো, হোস্টেলের কি কয় ধার্মিক যে সেন্টিমেন্ট আছে এটার বিরুদ্ধে যাইব গিয়া তারা যদি মানে রজচক্র চলে, তারা যদি ঋতুমাতি হয় আর কি। ক্লিয়ার? এটার লিগা এতজন মেয়েরারে ফোর্সফুলি হোস্টেলে নিয়ে আসে, মানে বাথরুমে নিয়ে আসে তারারে এরকম নেকেট করে সেটা চেক করা হয়েছে, যেটা পরবর্তী সময়ে গুজরাট হাইকোর্টে এই কেস গেছে, এবং গুজরাট হাইকোর্টে এটারে মানে নিন্দনীয় কইয়া সেটা এটারে আনকনস্টিটিউশনাল কইয়া তারারে শাস্তি দিছে, ঠিক আছে। বাট এই যে ঘটনাটা হয়েছে এটা কবে হয়েছে? 2020, আজকে থেকে মাত্র 5 বছর আগে, ঠিক আছে। যে জায়গাতে এটা হোস্টেলের মধ্যে হয়েছে, কেন ইমাজিন, মানে যে জায়গাতে আমরা সভ্য সমাজ করি, সভ্য সমাজের একটা হোস্টেলের মধ্যে এই ঘটনাটা হয়েছে। এরকম আরো প্রচুর ঘটনা আছে। আমরা যদি একটু আগে বাড়ি, তো আমরা আরেকটা কেস দেখবো যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার, এবং এখানে অনারেবল সুপ্রিম কোর্টে একটা খুব সুন্দর জাজমেন্ট দিছিল, যার পরেও প্রচুর বিরোধিতা হয়েছে এটা। এবং তুমি এটা মানে আইরনি দেখো যে 2020-এর আমরা একটা ঘটনা দেখছি, তো তার ঠিক 2 বছর আগে 2018-তে কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি কইয়া দিছিল যে মানে কোনো রজচক্র বা এইসব মেনস্ট্রুয়েশনের কারণে কোনো মহিলারা যাতে কোনো কিছুর থেকে বঞ্চিত না রাখা হয়, ঠিক আছে। এটা আসলো একটা আশ্রমে, ওই তো সবরমিলা আশ্রম, না সবরীমালা আশ্রম, সবরীমালা আশ্রমের মধ্যে মেয়েরারে ঢুকতে দেওয়া হইতাছিল না। তো কেলিগা বিকজ তারা মানে মেনস্ট্রুয়াল সাইকেল তখন চলতেছিল, তারা মেনস্ট্রুয়েশন তারা হইতাছিল, রজচক্র চলতেছিল, এটা লিগা তারা ঢুকাই ঢুকাই মানে মন্দিরের মধ্যে প্রবেশ করাইছে না। তখন এটা ইন্ডিয়ান লয়ার্স অ্যাসোসিয়েশনে এটা একটা কেস করছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। তখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া খুব সুন্দর এটার ব্যাখ্যা করে সেটা কয়ে দিয়েছে যে কোনো মন্দিরে ইন্ডিয়ার মধ্যে এই কারণে যে একজন মহিলার রজচক্র চলে, তার কারণে যদি মহিলারা না ঢুকতে দেওয়া হয় তো এটা অসাংবিধানিক হইব, এবং সেই মহিলার যে নৈতিক অধিকার আছে তার উল্লঙ্ঘন হইব, ঠিক আছে। তার পরবর্তী সময়ে আমরা এমন সভ্য সমাজে থাকি যে এই সমাজে সুপ্রিম কোর্টের এই রুলিংসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবার পিটিশন ডালছে, যেটা 2019 থেকে আজকে অবধি পেন্ডিং আছে। কিন্তু সুপ্রিম কোর্টে ক্লিয়ার করে কয়ে দিছে যে নেক্সট পিটিশনে যতদিন অবধি কোনো রেজাল্ট আইছে না ততদিন অবধি এটারই ফাইনাল জাজমেন্ট হিসাবে মানা হইব। এবং যদি কোনো কোনো মন্দির ইন্ডিয়াতে এটারে না মানে, এটা কন্টেম্পট অফ কোর্ট ধরা হইব, এবং সেই মন্দিরের যে প্রশাসন আছে তারারে জেল করা যাইব, বুঝা গেছে। তো মানে সুপ্রিম কোর্ট হাই কোর্ট তারার মাঝখানে আইতে লাগে কার লিগা? মহিলারা বাঁচাইবার লিগা। কিতার থেকে বাঁচাইবার লিগা? নির্যাতন থেকে বাঁচাইবার লিগা। আর এই নির্যাতনটা কই হওয়ার? আজকের দিনে আমরা সভ্য সমাজের মধ্যে, যেখানে আমরা এইসব জিনিস লিয়া কথা কোয়াটারে অসভ্যতা আমি মনে করি, ঠিক তো? তো এটা তো একটু ভাবার বিষয় না যে এই সমস্ত জিনিস আজকের দিনেও আমাদের ভারতবর্ষে এবং বাইরে কেন হচ্ছে? আমরা সো মাচ এডুকেটেড আজকের দিনে, ঠিক আছে না? লিটারেসি রেট আমরা দিন বা দিন বাড়ে ইন্ডিয়ার। তো আজকের দিনে আমরা এতটুকু লিটারেট হওয়ার পরেও, মানে শিক্ষিত হওয়ার পরেও এই জিনিসটা কিতার লিগা আমরা এখানে আছে? আমরা কি উচিত শিক্ষার অভাব আছে? যে উচিত শিক্ষা মানে নাই দীক্ষা? আর উচিত শিক্ষা বলতে আমরা কোন শিক্ষার কথা কইতাছি এখানে? ঠিক আছে, মানুষের নৈতিক শিক্ষার, না এখানে কিছু বৈজ্ঞানিক শিক্ষারও দরকার আছে? ঠিক না, আমরা কোন শিক্ষার কথা কইতাছি? আর যদি আমরা একটু নজর দেই তাহলে না, আমরা বইপত্রে এনসিআরটি বহুত আগেই এই জিনিসটারে লক্ষ্য করে আসিরা সেক্স এডুকেশন টপিকটা আমরা এনসিআরটির মধ্যে ঢুকাই দিছে ক্লাস 8 থেকে, যেখান থেকে একজন স্টুডেন্টের এটা জানা দরকার, ঠিক তো? বাট আমরা এটা নিয়ে আসিরা কথা কই না, এবং সমাজের মধ্যে জাস্ট আমরা কথা কই না দীক্ষা এটা নিয়ে আসিরা এই পরিমাণে নির্যাতন, এই পরিমাণে অবহেলা জিনিসটি হইতাছে, ঠিক আছে। তো কয়টা কেস সুপ্রিম কোর্টে যায়, কয়টা কেস হাইকোর্টে যায়, আর কয়টা কেস ডিস্ট্রিক্ট কোর্টে যায়, ঠিক না? এরকম হাজার হাজার কেস আছে যা ঘরের মধ্যে দাবি যায়, শেষ, কিছু হয় না এটির, ঠিক তো? এটি বাইরের মানুষে জানে না, আমরা জানিই না। ক্লিয়ার? সুপ্রিম কোর্টের এই রুলিংও হাজার হাজার মন্দির আছে যারা মানেন না, তো কে বিরুদ্ধে যার? কেউ জান না, ঠিক আছে। তো এখানে শুধু শিক্ষার অভাবও না, একটু কনফিডেন্সেরও অভাব আছে। আর কনফিডেন্স ততদিন হইতো না যতদিন আমরা সঠিক শিক্ষা হইতো না। তো চলো আমরা এই শিক্ষাটাই আজকে নেই। যখনই আমরা এই টপিকটা নিয়ে আসার কথা কইমু নেক্সটে, মানবদেহে যৌন জনন, তখন আমরা মাথাতে এটা রাখতে লাগবো যে এটা আমরা কিতার লিগা প্রয়োজন, ঠিক আছে। আমরা জীবন সৃষ্টির থেকে ধইরা পুরা জীবনকালে এই জিনিসটাই হইছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকি সব সাইকেল আমরা পড়ি আর না পড়ি।
একটা পেশেন্টের এইডস থাকলে তার থেকে এইডস কিভাবে ছড়াইতো না, এটা জানার লিগা আমরা মানবদেহের যৌনজনন করতে লাগবো, ঠিক না? কিলিগা অ্যাডোলেসেন্স প্রেগনেন্সি, যেটা কিশোরী অবস্থায় মানে গর্ভধারণটা কিলিগা বডির লিগা হার্মফুল হতে পারে, এটা জানার লিগা আমরা মানবদেহে যৌনজনন করতে লাগবো। কিলিগা রজচক্র একটা আমরা বায়োলজিক্যাল প্রসেস, এবং এটাতে মানবদেহ মানে একটা মহিলার দেহ অশুদ্ধ হয় না, এটা জানার লিগাও আমরা এই টপিকটাই পড়তে লাগবো, যৌনজননই পড়তে লাগবো, ঠিক তো? সো প্রপার আমরা নিজের হেলথ মেনটেনের লিগা, সোসাইটিরে মেনটেন রাখার লিগা, এবং মানে ডিজিজ যাতে না ছড়ায়, ডিসক্রিমিনেশন যাতে না হয়, সব জিনিস জানার লিগা আমরা একটাই টপিক পড়তে লাগবো, যেটা নিয়ে আমরা কথাই কই না, ঠিক তো? তো চলো আজকে আমরা কথা কই, আজকে আমরা পড়ি এই জিনিসটা, এবং যখন পড়মো ইন ডিটেল পড়মো, যতটুকু আমরা সিলেবাসে আছে ততটুকু পড়মো, এবং তাতে যাতে আমি চাই যে আমার স্টুডেন্টের মধ্যে যাতে কোনো জড়তাবোধ না থাকে, ঠিক আছে? তো কোনো ধরনের কোনো যাতে জড়তাবোধ না থাকে, ইট ইজ জাস্ট লাইক এনি আদার অর্গান সিস্টেম ইন আওয়ার বডি, বুঝা গেছে? তো চলো আগে বাড়ি। তো যেমন আমরা দেখি যে যে কোনো মানে যৌনজননের ক্ষেত্রে তো দুইটা ইয়ে থাকে, লিঙ্গ থাকে, একটা মানে পুরুষ একটা স্ত্রী। তো পুরুষের দেহেতে থাকবো পুংজননতন্ত্র, আর স্ত্রীর দেহেতে থাকবো স্ত্রী জননতন্ত্র। তো আমরা অলরেডি গাছের ক্ষেত্রে এটা দেখাইছি যে পুংজননতন্ত্র কি বানায়, ঠিক আছে, আর স্ত্রী জননতন্ত্র কি বানায় এটাও দেখাইছি। এবার মানব দেহে দেখি যে কি কি বানায়। তো পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র মিলিয়া পুংজননতন্ত্র বানায় শুক্রাণু, যেটা হচ্ছে আমার পুং গ্যামেট, ঠিক তো, বা জনন কোষ যেটা কই আমরা, স্পেশাল একটা কোষ যেটা যৌন জননে ভাগ নেয়। তো এটা প্রায় সময় প্রশ্ন হয় যে মানে জনন কোষ বলতে কি বুঝো বা গ্যামেট বলতে কি বুঝো, এটা যদিও একটা খুব মানে ফালতু প্রশ্ন একটা। তো বলতে কি বুঝো আবার মানে কি, এটা একটা স্পেশাল কোষ যেটা যৌন জননে পার্ট নেয়, আমার দেহের বাকি কোষ তো আর পার্ট নেন না, এটাই অংশগ্রহণ করে যৌন জননে। তো এটাই আর কি তা কইতাম এটারে। আচ্ছা, আর স্ত্রী জননতন্ত্র কি তৈরি করে? ডিম্বাণু তৈরি করে, আমরা এটা এর আগেও পাইছি। আচ্ছা, তারপরে কি হয় যৌনজননে আমরা জানি যে, আচ্ছা এটি কিছু তারা স্ট্রাকচার, আমরা এটি নিয়ে তো ডিসকাস করবোই, ঠিক আছে না? শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে তো ডিসকাস করবোই পরে। পরবর্তী সময়ে কি হয়, তারার নিষেকের ফলে জাইগোট তৈরি হয়, যে জাইগোট থেকে পরে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ থেকে পরে আরেকটা অপত্য জীব তৈরি হয়, ঠিক তো? ওকে। তো তারার যে মিলনের নামটা, পদ্ধতির নামটা, এটা নিষেক কয়। তো সমস্ত কিছু আমরা ইন ডিটেলস দেখবো, এটা জাস্ট ইন শর্ট যে আমরা যৌনজননে কি কি হয় মানব দেহের মধ্যে। দুই দেহের মধ্যে দুইটা গ্যামেট তৈরি হইব, এই দুইটা গ্যামেট ইউনাইট হইব, ইউনাইট হয়ে জাইগোট তৈরি হইব, জাইগোট থেকে আবার একটা মানুষ তৈরি হইব, ঠিক তো? মানুষই তৈরি না নি? আচ্ছা। ঠিক আছে চলো। হুম, ধ্যাৎ, জনজননের প্রথম ক্লাসের ডেফিনেশনে কিতাব ইসলাম সেম স্পেসিস। ও আচ্ছা, এটা আমি জানি না অবশ্য, এটা তোমরা ব্যাপার। এবার দেখো, এই যে একজন পুরুষের দেহেতে পুং গেমেটটা তৈরি হইব, মানে স্পার্ম তৈরি হইব, বা শুক্রাণু, মানে শুক্রাণুর ইংলিশ নাম হচ্ছে স্পার্ম, বা স্ত্রীর দেহেতে যে ডিম্বাণুটা তৈরি হইব, এটা কি জন্মের পর থেকে তৈরি হওয়া স্টার্ট হয়ে যাব, না কি একটা পার্টিকুলার টাইম থেকে স্টার্ট হইব? ঠিক আছে, তো আনসারটা হচ্ছে যে একটা পার্টিকুলার টাইম থেকে স্টার্ট হইব। তো ওই পার্টিকুলার টাইম, যে টাইম থেকে স্টার্ট হয় এই জিনিসটি হওয়া, এটারে কয় পিউবার্টি, অথবা পিউবার্টিরে অনেক জায়গাতে প্রসেস হিসাবেও ডেসক্রাইব করছে, ঠিক আছে? তো একটু মানে যদি আমরা একটু মিডল রাস্তা দিকে যাই, তো আমরা এটা এমনভাবে ব্যাখ্যা করতে পারবো যে পিউবার্টি হইছে বয়ঃসন্ধিক্ষণের যে সময় বিশেষ কতগুলি পরিবর্তনের মাধ্যমে মানুষ যৌন পরিণতি লাভ করে, মানে সেক্সুয়াল ম্যাচুরিটি লাভ করে, তাকে পিউবার্টি বলে। মানে বডিতে বিভিন্ন পরিবর্তন হয়, দেহের মধ্যে শারীরিক, কেমিক্যাল মানে রাসায়নিক প্রচুর পরিবর্তন হয়, যার ফলে একটা সময় আয় যে সময়ে একটা ছেলে এবং একটা মেয়ে সেক্সুয়াল ম্যাচুরিটি গেইন করে, লাভ করে। তো ওই পার্টিকুলার প্রসেসটিরে এবং সময়টারে মিলে আসলে আমরা কই যে পিউবার্টি, ঠিক আছে? তো প্রায় সময় কিন্তু হয় দুইটা টার্মের মধ্যে, যে পিউবার্টি আর বয়ঃসন্ধিকালের মধ্যে একটু কনফিউশন লাগে যায়, ঠিক আছে? যে মানে বয়ঃসন্ধিকাল কারে কয় আর পিউবার্টিটা কারে কয়। তো একটু যদি আমরা ব্যাপারটা বুঝি, যে বয়ঃসন্ধিকালটা হইছে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্ট, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার যে মাঝখানের যে কেতা কয় এটারে ক্রান্তিকাল আছে, এটারে কয়। ক্লিয়ার? একটু যদি দেখি, তো শৈশব থেকে যখন একটা প্রাপ্তবয়স্কের একজন মানে পুরুষ বা মহিলা হইব, তখন তার মধ্যে শুধু যে
আহ, শারীরিক পরিবর্তন হইব তা না, তার মানসিক পরিবর্তন হইব, ঠিক তো? তার মানসিক পরিবর্তন হইব। ক্লিয়ার? তার মানসিক পরিবর্তন হইব, তার দেহের শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, সবকিছু হইব। তো এই সবকিছু মিলাইয়া এই যে জায়গাটা যেখানে এই সমস্ত পরিবর্তন হইব এবং সে আলটিমেটলি একজন প্রাপ্তবয়সের মানুষ হইব, এই পুরা জায়গাটারে কয় বৈসন্ধিক কাল। কাল মানে সময়, ঠিক তো? আর এই পার্টিকুলার সময়ের মধ্যেই ধরি লাও, এই পার্টিকুলার সময়ের মধ্যেই এটারে ধরা হয় 10 to 19 ইয়ার্স, ঠিক আছে? 10 থেকে 19 বছরের মধ্যে, 10 থেকে 19 বছর ধরা হয়। তার মধ্যেই একটা সময় থাকে মহিলাদের বডিতে 10 থেকে 12 বছর, যখন মহিলার বডিতে কিতা স্টার্ট হয়ে যায়, ডিম্বাণু তৈরি হওয়া স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তো রজচক্র স্টার্ট হয়ে যায় এবং আমরা কই এই সময়টারে পিউবার্টি, ঠিক আছে? তখন সে সেক্সুয়ালি ম্যাচিউরড, ক্লিয়ার, যৌনভাবে প্রাপ্ত, বুঝা গেছে? আর পুরুষের দেহেতে এটা 13 to 14 ইয়ার্স থাকে বা 12 to 14 ইয়ার্স থাকে, বুঝা গেছে? তো এই সময় সবকিছু প্রসেস বডিতে স্টার্ট হয়ে যায় এবং ওই যে প্রসেসটি স্টার্ট হয় তার ফলে কিছু হরমোনস বাইর হয় এবং তার ফলেও ওই মানসিক সামাজিক বিকাশ হয়, ঠিক আছে? তো এই পুরা বিকাশের পদ্ধতি যতদিন চলতে থাকবো ততদিন আমরা কইম এই প্রসেসটারে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এবং যেটা 19 ইয়ার্স অবধি থাকে সাধারণত, 19 বছর অবধি। তারপর থেকে আমরা একজনরে অ্যাডোলেসেন্ট কই না, তখন তার আমরা অ্যাডাল্ট কই, ঠিক আছে? তো চাইল্ড, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো অ্যাডোলেসেন্স আর পিউবার্টি নিয়ে আসে বা বৈসন্ধি আর পিউবার্টি নিয়ে আসে তোমরা কনফিউশন লাগেও না। অ্যাডোলেসেন্স বা বৈসন্ধি রয়েছে ওই 9 বছরের সময়টা, গ্যাপটা একটা মানে স্থিতির থেকে আরেকটা স্থিতিতে যখন মানুষ যায়, শৈশব থেকে যখন প্রাপ্তবয়সে যায়, আর ওই সময়ের মাঝখানে যে চেঞ্জেসগুলো হয় যার কারণে সেক্সুয়াল ম্যাচুরিটি গেইন করে, এটা রাখা হয় পিউবার্টি, বুঝা গেছে তো? আচ্ছা, তো আমরা যদি একটু দেখি, তো বসন্তীকালে শারীরিক যে চেঞ্জেসগুলো হয়, ঠিক আছে? তোমরা বইয়ে আরো অনেক লেখা থাকবো এখানে, মানসিক ব্যাপারেও লেখা থাকবো। তো শারীরিক চেঞ্জ করলে মানসিক কথা লেখার দরকার নেই, ঠিক আছে? যে মানে তার ম্যাচুরিটি লাভ হয়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ে, হ্যাঁ, এটা অতটা লেখার দরকার নেই। কিতা কিতা হয় যে ছেলেরার বডিতে কিতা হয় যে স্বরতন্ত্রটা ডেভেলপ করে। স্বরতন্ত্রটা আগে একটা শিশুর মতো থাকে, পরবর্তী সময় একটা পুরুষের মতো মোটা গলার আওয়াজ হয়, ঠিক তো? আচ্ছা, আর কিতা ভোকাল কর্ড বৃদ্ধি হয়, বৃদ্ধি পায়। কাঁধ চওড়া হয়, মানে কাঁধের যে মাংসপেশিটি থাকে, হাড্ডিটি থাকে, হাড়টি থাকে, এটি চওড়া হয় এবং মাংসপেশিটি মানে পোড়ো হয় আর কি, এটা মানে দৃঢ় হয় আরো মাংসপেশিটি। আচ্ছা, মুখমণ্ডলে দাড়ি দেখা যায়, মুখমণ্ডলে দাড়ি আয় এই সময়টাতেই। তারপরে কিনা শুক্রাশয় ও শিশ্নের বৃদ্ধি হয় এবং শুক্রাণু তৈরি শুরু হয়। শুধু শুক্রাণু তৈরি না, টেস্টোস্টেরন তৈরিও শুরু হয়, এটা আমি মিস করছি লিখতে। তো শুক্রাশয় ডেভেলপ করে, এবার শুক্রাশয় কিতা এটা আমরা দেখবো নেক্সটে। শুক্রাণু তৈরি হয় এবং শুক্রাশয় যখন ডেভেলপ করে, শুক্রাশয়ের কামই হয়েছে দুইটা, আমরা গত এর আগে চ্যাপ্টারও দেখছি, শুক্রাণু তৈরি করা আর টেস্টোস্টেরন তৈরি করা। এই টেস্টোস্টেরন গিয়ে সেটা বডির মধ্যে আরো ওই যে দাড়ি গোছা এই সেই বোত্তা চেঞ্জেস এটা করবো, ঠিক আছে? আচ্ছা, তো মেয়েরার বডিতে কিতা হয় সিগনিফিক্যান্টলি সেম কণ্ঠস্বর, কণ্ঠস্বরের মধ্যে একটা বেসিক চেঞ্জ দেখা যায় যে মেয়েরার গলাটা একটু মানে আরো চিকনা হয়, ঠিক না? আচ্ছা, আর একটু উচ্চ হয়, তারা হাই স্কেলে যাইতে পারে, ঠিক তো? আচ্ছা, তারপরে কিতা স্তন গ্রন্থির আকার বৃদ্ধি হয়, আর কিতা মাসিক রজচক্রের মাধ্যমে রজস্রাব শুরু হয়। এটা হইছে মানে আইডেন্টিটি আর কি, যে কোন সময় একটা মেয়ের দেহ অ্যাডোলেসেন্স বা মানে বসন্তীকালে প্রবেশ করছে আর কি, ঠিক আছে? তো এটারে ম্যানার কি কয় এটাও তোমরা নেক্সটে থাকবো, ওখানে আমি অ্যাড করছি না। যে যখন রজস্রাব শুরু হইব তখন থেকে বোঝা যাইব যে সে সেক্সুয়ালি ম্যাচিউরে যাওয়ার পথে পা রাখছে, ঠিক আছে? মানে পিউবার্টির পথে পা রাখছে, ক্লিয়ার? এবং বসন্তীকালে প্রবেশ করছে আর কি, বোঝা যাইব, ঠিক আছে তো? হ্যাঁ বলো। হ্যাঁ, তীক্ষ্ণ মানে চিকনা। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা একটু তাইলে বুঝাইও, মানে আমি গানের ক্লাস করলে আমি বুঝাইলাম না যে চিকনা মানে কি। তোমার তোমার আর আমার আওয়াজে ডিফারেন্স আছে তো, ঠিক আছে? তোমরা তো সাউন্ড চ্যাপ্টার এর আগে পাইছো, শ্রিলনেস লাউডনেস এটি তো পাইছোই,
ঠিক না? এটা কা করে আওয়াজ, এটা হচ্ছে চিকনা। আর আমি যেভাবে কথা বলতেছি এটা হচ্ছে মোটা সুর। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ, এটা আরো তীক্ষ্ণ হয় আরকি। আরো তীক্ষ্ণ হয়। মানে ইফ ইউ সিং, তখন তুমি দেখবা যে বসন্তীকালের পরে তুমি আরো হাই স্কেল রিচ করতে পারো। যেটা মেয়েরা যদিও এর আগেও পারে, বাট তখন আরো হাই স্কেল রিচ করতে পারে আরকি। আচ্ছা। তো চলো। এবার আমরা ২ টা লাস্ট টপিকে যাইমু আজকের ক্লাসের। একটা হচ্ছে পুংজননতন্ত্র আর একটা পড়বো আমরা স্ত্রীজননতন্ত্র। ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে ক্লোজ করে দিব। বাকি যা টপিকস আছে সব তো একলগে পড়িয়া। তো একটু স্টাডি করি পুংজননতন্ত্র। তো লেট আস সি দ্য পিকচার। এটা তোমরা এনসিইআরটি তে দেওয়া পিকচারটা। ঠিক আছে? এক্সট্রা আমি কোনো পিকচার এড করছি না, যাতে ইউ ক্যান রিলেট ইট এনসিইআরটি থেকে। তো এনসিইআরটি তে যে পিকচার দেওয়া, এখানে আমাদের পুংজননতন্ত্রের প্রচুর পার্টস দেওয়া আছে। যেটা অ্যাকচুয়ালি সবকিছু আমরা স্টাডিতে দরকারও পড়ে না, বাট প্রসেসের মধ্যে দরকার পড়ে। তো এটার লিগা দিয়া দিছে, তো আমরাও স্টাডি করবো। ক্লিয়ার? তো লাইটটা অফ করে আমরা কালা লাগে। জ্বালাও তো লাইটটা। এটা। আমি ওখানে নোটিস করছি। এই তো এখন আমি পরিষ্কার হইছি। আচ্ছা ঠিক আছে, থাক লাইট থাক। তো দেখি আমরা একটা একটা পার্ট এখান থেকে পড়ি, এখান থেকে ম্যাচ করি। চলো। প্রথমে অঙ্গের নাম আছে গর্ভণী। কই দিছে এটা? ও, এটা গভিনী হইব তো। এটা গভিনী হইব। আরে এটা টাইপিং মিস্টেক হইছে। প্রথম নামটাই টাইপিং মিস্টেক হয়ে গেছে। শুরুয়াত মেই গলতি। আচ্ছা, এটা হচ্ছে গভিনীটা। তো গভিনীর কাম কিতা? কিডনি থেকে মূত্র মূত্রথলিতে নিয়ে আসে। আচ্ছা, এটা তো আমরা রক্ষণের কোনো কাম নেই। এর রেচনতন্ত্রের কাম নাই। আচ্ছা ঠিক আছে, এটা ভুল হইলেও কিছু না, চলো কিছু না। তারপরে হচ্ছে মূত্রথলি, এটা ওইখানে মধ্যে সব পার্ট দেয়া দিছে, এটারও আমরা ওখানে কোনো কাম নাই। তো চলো এরপরে ৩ নম্বরে যাই। সেমিনাল ভেসিকলস, আমরা দেখি যে সেমিনাল ভেসিকলস এখানে দেখলাম নি। এই যে সেমিনাল ভেসিকলস দেখলাম, ঠিক না? আচ্ছা, সেমিনাল ভেসিকলটা এখানে আছে আর শুক্রাশয়টা এখানে আছে। আমরা একটু নিস্তিকাই, এটা অর্ডারটা একটু ঠিক হইছে না। চলো শুক্রাশয় তিকাই। শুক্রাশয় কিতা বানাইবো? শুক্রাণু বানাইবো। এবং শুক্রাশয়টা থাকে এখানের মধ্যে স্ক্রোটামের মধ্যে। এই যে হইছে শুক্রাশয়টা, ঠিক না নি? আচ্ছা। তো শুক্রাশয় কিতা বানাইবো? শুক্রাণু বানাইবো। এবার এই শুক্রাণুটি কিতা করবো? ওই যে ভাস ডিফারেন্স নামের যে একটা পাইপ আছে না, আমি আবার এই কালি দিয়া ক্লে স্টুডেন্টটা হয়ে দেখায় না চোখে, দেখা যায়নি, দেখা তো যায়। আচ্ছা, চলো একটু জুম করিলে এটারে। তো এটা দিয়া করি। ওহ পারফেক্ট। দেখো, শুক্রাশয় আছে, শুক্রাশয়ের মধ্যে কিতা তৈরি হইব? শুক্রাণু তৈরি হইব। এই শুক্রাণুটি বাইরিতে লাগবো, ঠিক আছে? তো এই শুক্রাণুটি বাইরিব ইটা দিয়ে আসিরা। এটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স, ঠিক আছে? যদিও এই জায়গারও নাম আছে, রেটিটেস্টিস কয়টারে দিছে না ভাগ্যবালা তোমরা আর কি। তো কিতা ভাস ডিফারেন্স দিয়ে আসলে যাইব, এটা পুরোটা ভাস ডিফারেন্স যেতে যেতে মিডিলের মধ্যে পাইব সেমিনাল ভেসিকলস, মাঝখানে পাইব, ঠিক তো? আবার যেতে মাঝখানে এবার প্রস্টেট গ্রন্থি পাইব। ক্লিয়ার? এরপর এটা যাইব গ্যাসেরা শিষ্ণ দিয়াসেরা, মানে তখন এটা যেটা মূত্রনালিকা থাকে একটাই থাকে এটার। তো এটা দিয়াসেরাই শুক্রাণুটি বেরিয়েছিল। তো ওই মাঝখানে এটা কিতার লিগা আছে একটু দেখি। ও দেখতে গেলে আবার ছোট করতে লাগবো। আচ্ছা দেখি, মাঝখানে এটা কিতার লিগা আছে সেমিনাল ভেসিকলস সিমেন তৈরিতে সাহায্য করে এবং শুক্রাণুকে শক্তি দেয় এমন তরল উৎপাদন করে। এবার তোমরা মনে রাখবো যে সিমেন্ট মানে কিতা, ঠিক তো? আচ্ছা, সিমেন্ট মানে হইছে এই যে গ্রন্থিটি আছে না, এই গ্রন্থি কিছু কিছু লিকুইড ছাড়বো, ঠিক আছে? এসব গ্রন্থি কিছু লিকুইড ছাড়বো। এই লিকুইডটি শুক্রাণুর লগে উই আসে এক লগে বাইরিব, ঠিক আছে? তো শুক্রাণু প্লাস ওই তরল পদার্থ, ওই যে ক্ষরণটি তারা যেটি ছাড়লো, ইকুয়াল টু সিমেন্ট, ঠিক আছে? সিমেন্ট মানে হইছে শুক্রাণু প্লাস এই যে তারা যে তরল পদার্থটি ছাড়ে, এটারে মিলাইয়া এক লগে কই আর কি। যখন আমরা সিমেন্ট কই, সিমেন্ট মানে সপ্তাহে মিলাইয়া এক লগে কইরাম আর কি, যেটা আমাদের শুক্রাণু আছে এবং ওই গ্রন্থি তারা ছাড়া কিছু তরল পদার্থও আছে সিমেন্টটা। হ্যাঁ, মানে ওই তরল পদার্থটা ছাড়ে, ঠিক আছে? তো এই তরল পদার্থের মধ্যে অ্যাকচুয়ালি খাওন থাকে শুক্রাণুর লিগা, ঠিক আছে? তো ডেক্সট্রোজ থাকে। তো এটার লিগা আমরা কই যে শুক্রাণু শক্তি পায় এমন জিনিস সে ছাড়ে, ঠিক আছে? আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, এবার দেখো। তো প্রোস্টেট গ্রন্থিতে যাই এবার। এই সেম রাস্তাতে আমরা প্রোস্টেট গ্রন্থি পাই, ঠিক তো? সেম রাস্তাতে প্রোস্টেট গ্রন্থি পাই। তো প্রোস্টেট গ্রন্থি কি তা করে?
প্রস্রাবগ্রন্থি যেটা ছাড়ে তার ফলে যোনিপথের অম্লতা প্রশমিত হয়। এবার তোমরা জানা থাকতে লাগবো যে মেয়ের দেহের যে যোনিপথটা থাকে এখানের মধ্যে মেয়েরার বডি ওই ইচ্ছা কইরা কিছু অ্যাসিড ছাড়িয়া রাখে, মানে অ্যাসিডিক বানাইয়া রাখে জায়গাটারে আর কি। ক্লিয়ার? যাতে ওইখানে ব্যাকটেরিয়া গ্রো না করতে পারে, ওই জায়গা যাতে ইনফেকশন না হয়, এটার লিগে অ্যাসিড ছাড়িয়া রাখে। তো এবার যখন শুক্রাণুটা একটা স্ত্রী জননতন্ত্রে প্রবেশ করব তখন তো হেও মরে যাব, ঠিক আছে, শুক্রাণুটাও মরে যাব, ঠিক না, বিকজ ওই জায়গা তো অ্যাসিডিক। তো ওইটারে ঠিক করার লেগা কিতা হয়, ক্ষার জাতীয় জিনিস ছাড়তে লাগে। ক্ষার জাতীয় জিনিসে অম্ল জাতীয় জিনিসটা নষ্ট করতে পারবো। তো ওই যে সেমিনাল ভেসিকেলটা আছে সে ক্ষার জাতীয় জিনিসটা ছাড়ে। এই ক্ষার জাতীয় তরল পদার্থ তো কার লগে মিশে, ওই যে এখান থেকে যে কিছু তরল পদার্থ ছাড়ছিল এটার সাথে মিশে এবং শুক্রাণুর লগে মিশে যায়। তো এই যে পুরা মিশ্রণটা থাকে এটারে আমরা কই সিমেন আর কি। বুঝা গেছে? আচ্ছা, এইবার শিশ্ন যদি দেখি দিস পার্ট, এই যে দিস পার্ট, এই মাস্কুলার পার্টটারে কয়, তার ভিতরের পার্টটা হচ্ছে মূত্রনালী, তার বাইরের পার্টটারে শিশ্ন কয়। এটা হচ্ছে নারীর শরীরে শুক্রাণু বা নারীর জননতন্ত্রে আর কি শুক্রাণু প্রবেশ করাতে সাহায্য করে এবং মূত্র নির্গমনেও ব্যবহৃত হয়। এটা আমরা রেচনতন্ত্রের পার্ট, তো আমরা এখানে এটা দেখতাম না, মানে দেখমু লেখার লেখা লিখে লিখবো আর কি, যদি মার্ক না দেয় টিচারে। ঠিক তো? 2টা পয়েন্ট খুব সুন্দর ওর, টিচারে ভাবিয়ে রাখছে 2টা পয়েন্ট, তুমি লিখলে 1টা পয়েন্ট দিল না, রিস্ক লইয়া লাভ নেই, ঠিক না নি? তো যেহেতু তার কমন কাম কিটা, যে সে মূত্র নির্গমনে সাহায্য করে, বডি থেকে বের করতে সাহায্য করে, আর শুক্রাণুটিরও বডি থেকে বের করতে সাহায্য করে এবং স্ত্রী জননতন্ত্রে এটার প্লেস করতে সাহায্য করে, প্রবেশ করাইতে সাহায্য করে। ঠিক আছে তো? আচ্ছা, মূত্রনালী যেটা আছে ভিতরে দিয়া, মানে শিশ্নের ভিতরে মূত্রনালী যে পাইপটা দিয়ে সে শুক্রাণুটি আইব এবং মূত্রটা আইব, এটা হচ্ছে ওই সেম পাইপ যেটা দিয়ে সিমেন্ট আইব, একই পথ কিন্তু একসাথে নয়। ঠিক আছে? একসাথে কোনো সময় মূত্র এবং সিমেন্ট একলগে আইতো না। ক্লিয়ার? যখন সিমেন্ট আইব তখন মানে এই জায়গাটা বন্ধ হয়ে যাব, ওই যে জায়গাটা আছে না, এটা বন্ধ হয়ে যাব, যাতে এখান থেকে মূত্রথলির থেকে মূত্রটা না যেতে পারে, এই জায়গাটা বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তো এটা তোমরা জানতে লাগবো, মানে জানা থাকা উচিত, এটা একটা ফ্যাক্ট যে একসাথে কোনো সময় মূত্র আর সিমেন্ট বাইর হয় না পুরুষজনতন্ত্র দিয়ে সেটা। এরপরে কিতা স্ক্রোটাম। স্ক্রোটাম কই দেখি আমরা, এই যে স্ক্রোটামটা কিতা, স্ক্রোটামটা হচ্ছে এই যে থলিটা যেটার মধ্যে শুক্রাশয়টা থাকে, ইজন্ট ইট? এটা কিতা অ্যাকচুয়ালি, এটা টেস্টিসকে বা শুক্রাশয়রে শরীরের বাইরে ধারণ করে সেরা সঠিক তাপমাত্রা প্রদান করে যাতে শুক্রাণু তৈরি হইতে পারে। এটা তোমরা একটা প্রশ্ন আয় রেগুলার, যে কেতার লিগা শুক্রাশয় দেহের বাইরে স্ক্রোটামের মধ্যে থাকে। আনসারটা হইছে যে আমরা দেহের যে নর্মাল টেম্পারেচার আছে সেই নর্মাল টেম্পারেচারে শুক্রাশয় শুক্রাণু তৈরি করতে পারতো না। শুক্রাণু তৈরি করার লিগা সব সময় একটা পার্টিকুলার টেম্পারেচার মেনটেন করতে লাগে, যেটা আমরা দেহের থেকে 1, 2, 3 ডিগ্রি কম হইতে লাগে। ঠিক আছে? এবং আমরা দেহে তো কোনো কোনো সময় টেম্পারেচার প্রচুর বাড়াই দেয়, তখন কি হইব, আমরা দেহের মধ্যে যদি শুক্রাশয়টা থাকে তাহলে শুক্রাণু মরে যাইব, কারণ এই টেম্পারেচার সে সার্ভাইভ করতে পারে না। তো তার লিগে একটা আলাদাই অ্যাপারেটাস বডিয়ে বানিয়ে রাখছে, যেটা হচ্ছে স্ক্রোটাম। ক্লিয়ার? তো এই প্রশ্নটাও আয় তোমরা। তো স্ক্রোটামের কাজই হইছে যে টেস্টিসরে বা শুক্রাশয়রে শরীরের বাইরে ধারণ করে সে তারে সঠিক তাপমাত্রা প্রদান করে যাতে সে শুক্রাণু বানাইতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ওই লাস্টে ভাস ডিফারেন্স লিখছি, ভাস ডিফারেন্স তো এটা তারা তো বেশি হিট দেওয়ার লিগা। হ্যাঁ, ক্লিয়ার? তো কই ডাউট? আমরা মনে কেমনে রাখবো? শুক্রাণু দিয়া মনে রাখবো। শুক্রাণু তৈরি কই হয়? শুক্রাশয়ে তৈরি হয়। এই শুক্রাশয় থেকে ভাস ডিফারেন্স দিয়াশিরা আইয়া মিডিলে সেমিনাল ভেসিকেল পড়ে, এরপরে পোস্টার গ্রন্থি পড়ে, এরপরে মূত্রনালিকা ওইয়াশিরা বাইর হয়ে যায়। ঠিক তো? এবং মূত্রনালিকার বাইরের যে পেশির কভারিংটা থাকে এটারে আমরা শিশ্ন কই। বুঝা গেছে? কোই শাক কিসমে নই নো শাক। তো চলো আগে বাড়তে, এবার যাই আমরা স্ত্রী জননতন্ত্রে। তো স্ত্রী জননতন্ত্রেরও আমি পিকচার এক্সট্রা কিছু অ্যাড করছি না, দেখা যায়নি, দেখা যায় যেটা তোমরা এনসিআরটিতে দেওয়া আছে এটি আমি অ্যাড করছি। তো আমরা একটু দেখি যে পার্টগুলো কি কি আছে। পার্ট একদম কমই আছে, এখানে 6টা পার্ট বোধহয় দিচ্ছে, শুধু 1, 2, 3, 4, 5টা পার্ট দিচ্ছে। ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু, সার্ভিক্স, যোনি। এটি হচ্ছে ওই যোনিপথ যেটার কথা ওই একটু আগে লেখা আসলো। ঠিক আছে? এখানে অ্যাসিডিক নেচার থাকে। ক্লিয়ার? যদিও এটাও এখানেও থাকে, এই জায়গাটারে মেইনলি ধরো, এই জায়গায় পাস করলে না এরপরে যেত। তো দেখো, ডিম্বাশয় কাজ কেতা, ডিম্বাণু তৈরি করে। আর ডিম্বাশয়ে পড়ছিলাম এর আগের চ্যাপ্টারে, কেতা তৈরি করে? হরমোনস। ঠিক তো? হরমোনও তৈরি করবে অবভিয়াসলি। তো ডিম্বাশয়ের যদি ফাংশন জিগেই নেয় তাহলে তুমি বুঝতে পারতে না যে কোন চ্যাপ্টার থেকে জিগাইছে, এটাকে তোমার দুটোটা লিখতে লাগবে। ক্লিয়ার?
তো ডিম্বাণু বা ওভাম তৈরি করে এবং স্ত্রী হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নিঃসরণ করে। ক্লিয়ার? কোনো ডাউট নাই? আচ্ছা, তো তার মধ্যে যে ডিম্বাণুটা তৈরি হইব সেই ডিম্বাণুটা সে ডিম্বাশয় ডিম্বাণুটারে ডিম্ব নালীর মধ্যে ছাড়ি দিব। ক্লিয়ার? এইবার ডিম্ব নালী, ডিম্বটা যেটা, যেমন শুক্রাণু নিজে মুভমেন্ট করতে পারে। ক্লিয়ার? কিন্তু ডিম্বাণু নিজে মুভমেন্ট করতে পারে না, বলের মতো থাকে একটা কোষ, ঠিক তো? সে নিজে মুভমেন্ট করতে পারে না। বাট এই যে ডিম্বনালী আছে, ডিম্বনালী বা ফেলোপিয়ান নালী, যেটা তোমরা এর আগের ক্লাসে পড়ছিলাই টিস্যু চ্যাপ্টারে, কলা চ্যাপ্টারে, কিতাব পড়ছিলাই মনে আসেনি? হুম? না না না, সিলিয়েটেড আবরণী কলা পড়ছিলাই যে, হ্যাঁ? এই সিলিয়েটেড আবরণী কলা, যেটা আমরা আবরণী কলার উপরে এরকম থাকে সিলিয়া, এই সিলিয়েটেড আবরণী কলা এখানে থাকে, যেটা আমরা স্থান ওই সময় পড়ছিলাম যে এটা ডিম্বনালীর মধ্যে থাকে। কেতার লিগা থাকে? বিকজ সিলিয়েটেড যে সিলিয়াটি আছে এটি খুব সুন্দর এরকম এরকম ঢেউ ঢেউ দিয়ে আসে মুভমেন্ট করতে পারে। তো এই যে মুভমেন্টটা করব, তাতে করে সেটা মানে ডিম্বাণু যেটা আছে এটা ধাক্কা দিয়া দিয়া হে এদিকে আনবো, এদিকে আনবো। ঠিক আছে? ক্লিয়ার? এদিকে আনবো, বুঝা গেছে? এদিকে নিয়ে আইব। এবার এদিকে নিয়ে আয় কোন উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে যে এদিকে আমার শুক্রাণু এন্টার করব, শুক্রাণু যাইব, এবং শুক্রাণু কোটি কোটি যায়, ঠিক আছে? ক্রোডস অফ শুক্রাণু যায়, মিলিয়ন্স। তো শুক্রাণু দুনো দিকে যাইব। ক্লিয়ার? দুনো দিকে যাইব। কিন্তু এটা আমরা মনে রাখতে লাগবো যে একটা এক মহিলার বডি, মানে একটা মেয়ের বডিতে রজচক্রে 1 মাসে একটা ডিম্বাশয়ে একটা ডিম্বাণুই তৈরি হয়, ঠিক আছে? এবং এটাই বাইর হয়। তো হইতে পারে এটা আর নাইলে এটা, কোনটা হইব উই ডোন্ট নো, ঠিক আছে? তো ধরো এটা বলা, এই ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি করলো। ক্লিয়ার? এই ডিম্বাণুটা এবার এদিকে বাইরিব, হ্যাঁ? এদিকে শুক্রাণু যাইব, গ্যাসেরা এই যে ডিম্বনালীটা আছে এই ডিম্বনালীর মধ্যেই তারা নিষেক হইব। তো এই জিনিসটা মনে রাখতে লাগে, আর এটা 1 মার্কের প্রশ্ন জিগায়, ঠিক আছে? যে নিষেকটা মহিলা জননতন্ত্রে, স্ত্রী জননতন্ত্রে কই হয়? ডিম্বনালী। এটা অক্ষণে পড়বাই ডিম্বনালী। এবার ক্লাস 12 গিয়ে এসে এটার আরো স্পেসিফিক জায়গা পাইলি ভাই, যে ডিম্বনালীরও কোন জায়গাত, ঠিক আছে? এটা এম্পুলারি ইসথেমিক জাংশন কয়। ক্লিয়ার? আচ্ছা, তো যেটাই হোক, আমরা আপাতত পড়বো যে ডিম্বনালী। তো ডিম্বনালীটা ইম্পর্টেন্ট কেতার লিগা মনে রাখা, বিকজ তার মধ্যে নিষেক হয়, ঠিক আছে? নিষেক হয়, ফার্টিলাইজেশনটা এখানেই হয়। ক্লিয়ার? সাধারণত মানে ন্যাচারাল ভাবে, ঠিক আছে তো? হ্যাঁ, এটা এটা হইছে ইয়ে আর কি, জাংশন কানেকশন যেটা তারা ধরে রাখে আর কি। হ, ধরে হ্যাঙ্গিং থাকবো। বাকি দিকে শুক্রাণু যাইবো, বাট কেউ পাইতো না আর কি। হ্যাঁ, ডিম্বাণু একদিকে আইবো, ঠিক আছে? হ্যাঁ, ডিম্বাণু একদিকে আইবো, ওইলে ডান দিকে আনলে বা দিকে। তো এবার মানে শুক্রাণু দুনো দিকেই যাইবো। তো গ্যাসে যেদিকে পাইবো সেদিকে সে নিষেক করবো, ঠিক তো? নিষেক পদ্ধতির ফলে কিতা তৈরি হইব? জাইগোট। সেই জাইগোট থেকে ভ্রূণ। তো জাইগোটটা কি তৈব? এবার জাইগোটও কই তৈরি হইলো? এখানে তৈরি হইলো। এবার জাইগোট তো আর এখানে ডেভেলপ হইতে পারতো না, সে ডেভেলপ কই হইব? সে ডেভেলপ হইব জরায়ুর মধ্যে, ঠিক আছে? জরায়ুর কাম হইছে, এবার দেখো জরায়ুর 3টা ওয়াল আছে, 1 2 3। এদিক থেকে জাইগোটটা আইবো, ওই সিলিয়া টাক্কা মারতে মারতে তার এদিকে ফাটাইবো, ঠিক আছে? আইতে আইতে তার মধ্যে প্রচুর কোষ বিভাজন হইব, এটা আমরা দেখবো এরপরে, মানে আজকের না, নেক্সট ক্লাসে এটা আমরা সবটাই দেখবো। আয়াসিরা, এবার ধরো একটা একটা কোষ আছে তো জাইগোট, এটার মধ্যে প্রথম এরকম একটা ডিভিশন হইলো, তো হয়ে গেল 2টা কোষ, তারপরে এরকম হইলো, তারপরে এই 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 এরকম হইব প্রচুর, 16টার মতো এরকম কোষ থাকে, 32টা কোষ থাকে এখানে, কিন্তু কোনো কোষ আলাদা হয় না, সবটি কোষ একখানে লাগে না। তো এটা বল হয়ে যায়, মানে বল অফ মেনি সেলস, অনেকগুলা কোষের একটা বল হয়ে যায়। এই বলটা এখানে হয়, আয়সা 1 2 3 যে কোনো ওয়ালের মধ্যে সে ঢুকে যাব, ভিতরে ঢুকে যাব। ক্লিয়ার? তো এটারে কয় গর্ভধারণ, তখন কোয়া হয় গর্ভধারণ হয়েছে। না, জরায়ুর যে কোনো একটা ওয়ালের মধ্যে সে এই যে বলটা আইলো, যে কোনো একটা ওয়ালের ভিতরে ঢুকে যাইব, এবং তারপরে তার মধ্যে প্লাসেন্টা ডেভেলপ হইব, এবং ওই ওয়ালের ভিতরে এসে মানে পুরা বাচ্চাটা তৈরি হইব আর কি।
এই ফাঁকা জায়গাটা তো এখানে হেল্প করে, মানে ফাঁকা জায়গাটা এরপরে দিকে এই জায়গাটা তো বড়ই যাব না, এই জায়গাটা বড়ই যাব, তো এই ফাঁকা জায়গাটা তো আর থাকতো না, এইটার পরে চিকন হয়ে যাব। না 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 না। তো যখন আফটার 9 মান্থস সাধারণত যখন একটা বাচ্চা পুরাপুরি ডেভেলপ হয়ে যায় মাতৃগর্ভে, তখন সে এই জায়গা দিয়ে আসিরা জনিপথ দিয়া বাইর হয়ে যায়। ঠিক আছে? তো এটারে গর্ভপথ কোয়া হয়, এটার লিগা মানে জন্মপথ কোয়া হয়, যে জনি দিয়ে আসলে কিতা হয়, জনিটা যেটা এটা যৌন মিলনের সময় পুরুষের লিঙ্গ প্রবেশ করে এটাতে, এটা তো আমরা পড়ছি এর আগে। আর শিশু জন্ম ও ঋতুস্রাবের রক্ত নিঃসরণ পথ হিসাবেও ব্যবহৃত হয়। এবার আমরা তো শিশু পথে মানে শিশু জন্ম অবধি দেখে লিছি। এবার একটা মেয়ের বডিতে মাসে মাসে একটা ডিম্বাণু তৈরি হয় এবং ডিম্বাণুটা বাইর হয়। এবার মাসে মাসে তো সে আর বাচ্চা তৈরি করেন না। ঠিক আছে? নিষেক তো একবার কি দুইবারই হইব। ঠিক তো? একজন মহিলার যতজন বাচ্চা আছে তা দিয়ে বোঝা যায় যে নিষেক কয়বার হইছে। এবার যতবার উইছে না ততবারই ডিম্বাণুটার কিতা হয়, তখন এই ডিম্বাণুটার কি হয়, হ্যাঁ, নষ্ট হয়ে যায়, তারপরে বাইর হয়ে যায়। হ্যাঁ, শুধু একলা বাইর হয় না, প্রচুর রক্ত নিয়ে আসে বাইর হয়। ঠিক আছে? এবং এই রক্তটি কিসের থাকে, এটা আমরা রজচক্রতে পড়বো। অতিরিক্ত ছোট। আচ্ছা, এই যে জায়গার তুমি পেশিটি দেখলাই না, পেশিকলাটি যে দেখলাই, এটি ডেভেলপ হয় রজচক্রের সময়, যাতে সে গর্ভধারণ করতে পারে। এবার নিষেকই হইল না, কার ধারণ করতে হয়, কিছু নাই। তো এবার যখন ডিম্বাণুটা একলা এদিকে বেরিয়ে যাব, মানে সব জিনিস ফাটি যাইব, আর যেই জিনিসটা সব ফাটি যাইব তার ভিতরে যে রক্তনালিকা আছে এটাও ফাটি যাইব, এবং সব একলগে বেরিয়ে যাব রক্তের সাথে, মানে এই এই জায়গা দিয়ে আসে ডিম্বাণুর সাথে, এবং এটাকে আমরা কিতা কই, রজস্রব কই আর কি, মেনস্ট্রুয়াল ফ্লো কই। হয়তো এই ওয়ালটা পুরো হয়ে গেল, ঠিক আছে, এই ওয়ালটা মোটা হয়ে গেল, এবার এই ওয়ালটা আবার চিকন হয়ে যাব, এবার নেক্সট সাইকেলে এবার এটা আবার মোটা হইব। ওই তো আরে তুমি বুঝাই না, অরিজিনাল 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 ওয়াল হইছে এটা, ঠিক আছে, ওই যে এটা হইছে অরিজিনাল ওয়াল। এই যে রেড কালার আলাদা কিলিকা বানাইছে, বিকজ এটা মাংসপেশি এখানে ডেভেলপ হইছে। ঠিক আছে? মাংসপেশিগুলা জড়িয়া পড়ে যাইব, প্রত্যেক মাসে এটা হয়, মাংসপেশিগুলা জড়িয়া পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই যে অরিজিনাল অরিজিনাল ওয়ালটা তো থাকবো, এটাও সেম, এখানে যতটুক লাল দেখাইছে এটা ভাঙ্গিয়া পড়ে যাইব, বাকি ওই এই জায়গাটা থাকবো। ঠিক আছে? এটারে কয় ইউটেরাইন ফান্ডাস, ফান্ডাস কয় এটারে, এই জায়গাটারে। আচ্ছা, বুঝা গেছে? তো এই প্রসেস প্রতি মাসে হইতে থাকবো, যতদিন অবধি সেই মহিলার দেহে এই জিনিসটা বন্ধ করছে না। ঠিক আছে? তো যেটা আমরা কই মেনো পজ। ক্লিয়ার? তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ক্লাসে আশা করি যা যা আমরা ডিসকাস করছি এটি মনে থাকবো, আর এটি মনে রাখতে লাগবো, বিকজ এরপরে আমরা নেক্সট ক্লাসে নিষেক পদ্ধতি পুরা দেখবো, যে নিষেক হওয়ার পরে কি কি হয়, নিষেকের পরবর্তীকালে কি হয়, একটা বাচ্চা কেমনে ডেভেলপ হয়, হেলথ মানে সেক্স এডুকেশন বলতে আমরা কি কি জিনিস বুঝি, আমরা কি কি জিনিস কনসিডার করতাম পড়াশোনার ক্ষেত্রে, নিজের হেলথ মেনটেনের ক্ষেত্রে, আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যৌন সংক্রান্ত রোগগুলা কি কি আছে, তার থেকে কেমনে বাঁচতে লাগবো, তার কি কোনো কিরা হয় ট্রিটমেন্ট আসেনি না নাই, এই সমস্ত কিছু আমরা নেক্সট ক্লাসে দেখিয়া এই চ্যাপ্টারে সমাপ্ত দিব। ঠিক আছে? তো সমাপ্ত দিমু, ঠিক আছে, বিদায় তো না, বিদায় নেক্সট ইয়ার ফেব্রুয়ারির পরে, ঠিক না, মার্চের পরে। আচ্ছা, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।